হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আচ্ছা, আজকের ক্লাস বা টপিক শুরু করার আগে আমি তোমাদের ছোট্ট একটা কথা বলে নিতে চাই। এর আগে তোমাদের সোশ্যোলজি ক্লাস আমি নিতাম, কিন্তু এর পরবর্তীতে আমাদের সেন্টারেরই লিটন দা তোমাদের সোশ্যোলজি ক্লাস নেবে এবং আমি তোমাদের এডুকেশন ক্লাসটি নিয়ে কন্টিনিউ করছি এবং তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে এইবারের সেকেন্ড সেমিস্টারের মধ্যে যে সমস্ত সিলেবাসগুলি আছে তার প্রত্যেকটা টপিক আমি চেষ্টা করব ধরে ধরে তোমাদের আলোচনা করে দেওয়ার। আচ্ছা চলো, টপিকটা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল যেরকম আমি ইনফরমেশন দিয়ে থাকি, তো একটু ছোট্ট করে ইনফরমেশনটা দিয়ে দিই। দেখো, এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে। এই নাম্বার দুটো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার। তোমাদের কোনো রকম কোয়ারি থাকলে তোমরা এই নাম্বারে কল করবে। 110% তো তোমরা সলিউশন পাচ্ছই। এবং এর সাথে সাথে তোমরা যারা আমাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো মেজর নিয়ে, শুধুমাত্র মেজর নিয়ে, তার জন্য কোর্স ফিস আছে 499, এবং যারা মেজর প্লাস পাস নিয়ে যুক্ত হতে চাইছো তার জন্য আছে 999, এবং যারা অনলি পাস নিয়ে জয়েন হতে চাইছো তার জন্য আছে 499 রুপিস। চলো, সমস্ত কিছু ডান, আর কথা না বাড়িয়ে এবার ডাইরেক্ট টপিকে চলে আসি। এবার তোমাদের আজকের টপিক হচ্ছে 4 পিলার্স অফ এডুকেশন, মানে শিক্ষার 4টি স্তম্ভ, এবং এর মধ্যে আছে আমাদের ডেলার্স কমিশন। তোমরা এই হেডিং দেখে বুঝতে পারছো, এবং এর সাথে যখন এই কমিশনটা চলে আসছে তাহলে তোমাদের নিশ্চয়ই একটু ধারণা তৈরি হয়ে গেছে যে এই যে 4টি পিলার, এর সাথে কোথাও না কোথাও এই ডেলার্স কমিশনটা আমাদের জড়িত। তো চলো, এবার আর কথা না বাড়িয়ে আমরা টপিকটা স্টার্ট করি। দেখো, আমরা যদি একদম আদিম সময়কাল থেকে দেখে আসি, সেই সময় থেকে এই সময় পর্যন্ত সমস্ত কিছুতে একটা মানে বিরাট পরিবর্তন হয়ে গেছে না? আমাদের খাওয়া দাওয়া, আমরা যেভাবে থাকছি, এবং সবথেকে বড় কথা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বিশাল বড় পরিবর্তন হয়েছে না? সেই প্রাচীন শিক্ষা ব্যবস্থার মতন কি আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখনও আছে? নেই তো। তার মানে কি বোঝাচ্ছে? মানে আমাদের সময় যেভাবে ধীরে ধীরে আগাচ্ছে, আমাদের সময়ের যেভাবে পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাও পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তিত সময়ের সাথে আমাদের শিক্ষা যদি তাল মিলিয়ে চলতে না পারে, তাহলে শিক্ষা কিন্তু তার প্রাসঙ্গিকতা হারাবে। এবং এই যে ডেলার্স কমিশন, তার শিক্ষার 4টি স্তম্ভ, এই সব কিছুই কিন্তু বেস করছে সেই শিক্ষাকে একটা নতুন পথ দেখানোর জন্য, যাতে শিক্ষা যেন এই পরিবর্তিত সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে। ঠিক আছে, চলো তাহলে আমাদের ইউএনও বা রাষ্ট্রসংঘের কতগুলো শাখা বা সংগঠন আছে, যেগুলো কাজ কি পৃথিবী বা বিশ্বের নানা ধরনের গবেষণা, মানুষদের নিয়ে নানা ধরনের কাজ করে থাকে। আচ্ছা চলো, ইউএনও, এই ইউএনও কথাটা নিয়ে আমি একটুখানি গল্পের মতো আলোচনা করে দিই। কারণ কোথাও না কোথাও আমিও যখন পড়াশুনো করছিলাম, তো হয়তো আমি এই প্রবলেমগুলো ফেস করেছি। যখন মানে আমি বললাম যে ইউএনও শাখা সংগঠন, তো অনেকেই আছো যাদের হয়তো ইউএনও কনসেপ্টটা ক্লিয়ার, কিন্তু এমন অনেকেই আছো যাদের এই ইউএনও জিনিসটা কি সেটাই ক্লিয়ার না। এবং পড়ার শুরুতেই যদি আমি এই ইউএনও জিনিসটা ক্লিয়ার করতে না পারি, তাহলে হয়তো বাকি আমার যেই পড়াগুলো যত ধীরে ধীরে আগাবে, তোমার ওই যে একটা জায়গা কমপ্লিট হলো না, ক্লিয়ার হলো না, সেখানে নিয়ে একটা দ্বন্দ্ব থাকবে। সেজন্য আমি ইউএনওটা কী জিনিস সেটা একটু তোমাদের ক্লিয়ার করতে চাই। ইউএনও এর ফুল ফর্ম কি আছে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। আচ্ছা চলো, আমরা তো সবাই জানি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তো একদম গল্পের মতো করে বলবো, কঠিন হিসাবে কোনো কিছুই নিতে যাবে না। আর যেভাবে যেভাবে আমি বলছি সেভাবে লিঙ্ক করে করে পড়াগুলো মনে রাখার চেষ্টা করবে, দেখবে একদম সুন্দর গল্পের মতো সব মনে আছে। লিখতে বসে যদি নোটটা নাও মনে থাকে, আমার এই ক্লাসের গল্পটা ডেফিনেটলি তোমাদের মনে থাকবে। ঠিক আছে, চলো। তো ইউএনও এই জিনিসটা কি? তো দেখো, তোমরা সকলেই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ব্যাপারটা জানোই। তো 1914 থেকে 1918 সাল, এই সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এবার এই যে প্রথম বিশ্বযুদ্ধ, এর যে একটা ভয়াবহ অবস্থা, এর ফলে কি হয়েছিল? দেশের অর্থনৈতিক, সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে মানে সেই সময় দেশ এমনভাবে ভেঙে পড়েছিল যে মানুষ সে সময় বুঝতে পেরেছিল যে এই প্রথম বিশ্বযুদ্ধের মতো আর যদি 2-3টে যুদ্ধ হয়, তাহলে হয়তো আমরা কোথাও না কোথাও মানব জাতির অস্তিত্বটা হারিয়ে ফেলবো। তো এই রকম দেশের মানে একটা প্যাথেটিক সিচুয়েশন, এই সময় দাঁড়িয়ে সেই সময় রাষ্ট্রপতি ছিলেন আমাদের উইড্রো উইলসন। তিনি একটি সিদ্ধান্ত নিলেন আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলার।
যার ফলে তিনি এটা ভেবেই এই আন্তর্জাতিক সংস্থা তৈরি করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে করে এর পরবর্তীতে যেন এরকম যুদ্ধ আর না বাঁধে। তো যুদ্ধ যাতে না বাঁধে সেজন্য তিনি আন্তর্জাতিক সংস্থা একটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন 10th জানুয়ারি 1922। কবে তৈরি হয়েছিল? 10th জানুয়ারি 1922 আন্তর্জাতিক সংস্থা বা লিগ অফ নেশন তৈরি করেছিলেন। আচ্ছা, আমার বলতে গিয়ে মনে হয় একটু স্লিপ অফ টাং হয়ে গেছে, 1922 বলে ফেলছি, 1920 হবে, ঠিক আছে। 1920-তে লিগ অফ নেশন তৈরি, এই আন্তর্জাতিক সংস্থা যেটা ছিল লিগ অফ নেশন তৈরি করা হলো। কিন্তু এই লিগ অফ নেশনটাও ব্যর্থ হয়ে গেল। এবার এই লিগ অফ নেশন ব্যর্থ হয়ে গেল, এর পিছনে নিশ্চয়ই অনেকগুলো কারণ ছিল, কিন্তু তার মধ্যে থেকে মেইন কারণ দুটা ছিল। একটা কারণ কি ছিল, যে লিগ অফ নেশন যেসব রাষ্ট্র, লিগ অফ নেশনের যেসব রাষ্ট্রগুলো সদস্য হতে চায়, সেটা সদস্য হওয়ার জন্য তো একটা শর্ত ছিল যে তারা নিজের নিজের দেশের পার্লামেন্ট থেকে বিল পাস করতে হবে, তবেই গিয়ে তারা লিগ অফ নেশনের সদস্য হতে পারবে। এবার যেহেতু লিগ অফ নেশনের প্রতিষ্ঠাই হয়েছিল আমেরিকাতে, কিন্তু এই রকম অবস্থায় দাঁড়িয়ে আমেরিকা নিজেই নিজের দেশকে সেই বিল পাস করার অনুমতি দেয়নি, সেজন্য আমেরিকা এই লিগ অফ নেশনের সদস্যও হতে পারেনি। তো ব্যর্থতার একটি কারণ তোমরা দেখতেই পাচ্ছ, যেই লিগ অফ নেশনটা আমার আমেরিকাতেই প্রতিষ্ঠা হলো, সেই দেশই নাকি নিজের দেশের থেকে অনুমতি পেল না। তো এটা ব্যর্থতার নিশ্চয়ই একটা সবথেকে বড় কারণ। আরেকটি কারণ কি ছিল, জার্মানি যখন পোল্যান্ডকে আক্রমণ করছিল এবং জার্মানি যখন ফ্রান্সের জায়গাগুলো দখল করতে আসছিল, এই রকম একটা অবস্থায় লিগ অফ নেশন কোনো অ্যাকশনই নেয়নি। লিগ অফ নেশন একেবারেই নীরব ছিল। এবং এর পরবর্তীতে জার্মানি যখন রাশিয়াকে আক্রমণ করতে আসে, সেই সময় শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, চলো এইটুকুটা তো ক্লিয়ার থাকলো। প্রথমে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ বাঁধলো। প্রথম বিশ্বযুদ্ধের ফলে দেশের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেল, যার ফলে আমাদের রাষ্ট্রপতি উইড্রো উইলসন কী করলেন, একটি আন্তর্জাতিক সংস্থার কথা সিদ্ধান্ত নিলেন, যার ফলে যুদ্ধ না বাঁধে। তো সেই যে লিগ অফ নেশন ছিল, সেটাও দেখি ব্যর্থ হয়ে গেল। তো ব্যর্থ হয়ে যাওয়ার পরে তারপরে আবার কিন্তু দেশে যুদ্ধ থামানো গেল না, দেশে যুদ্ধ বেঁধে গেল। তো এরপরে শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কত সালটা? 1939 থেকে 1945 এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট, এবং উনি এই যে ইউএনও এর নাম পরিবর্তন করে ইনি পরবর্তীতে বন্ধ করো তো পরিবর্তন করে তিনি ইউএনও নামটা রাখলেন। কোন জিনিসটার নাম পরিবর্তন করে ইউএনও নাম রাখলেন? এই লিগ অফ নেশন। সেই উইড্রো উইলসনের সময় যখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এর পরে যেন দেশে আর যুদ্ধ না বাঁধে, সেই লিগ অফ নেশনের নাম পরিবর্তন করে কে নাম রাখলো? আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট নাম লিখে দিয়েছিলেন, লিগ অফ নেশন পরিবর্তন করে ইউএনও নাম রেখে দিয়েছিলেন। তো এইটুকুই ছিল আমাদের ইউএনওর গল্প। তো আশা করি এবার তোমরা ইউএনও ব্যাপারটা শুনে একদম ঘাবড়েও যাবে না, ভয়ও পাবে না, সেজন্য আমি জাস্ট একটু গল্পের মতো শুনিয়ে দিলাম। এইবার দেখো, এবার ইউএনও বা রাষ্ট্রসংঘ, এই যে ইউএনও বা রাষ্ট্রসংঘ, এর কতগুলো শাখা বা সংগঠন আছে। তো এদের কাজ কি? এরা পৃথিবীর বা বিশ্বের সমস্ত মানুষদের নিয়ে নানা ধরনের কাজ করে, নানা ধরনের গবেষণা। এরা মানে বেসিক্যালি এরা মানুষদের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে এবং তাদের বিভিন্ন কাজ নিয়ে এগিয়ে চলে। তো এই সমস্ত যে সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলির মধ্যে একটি অন্যতম ছিল আমাদের ইউনেস্কো। মানে ইউনাইটেড নেশনস অফ এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এই ইউনেস্কো কবে তৈরি হলো? এই ইউনেস্কো তৈরি হলো 1945 16 নভেম্বর। ঠিক আছে, আমি একটু লিখে দিই। তো আমাদের ইউনেস্কো কবে চালু হলো? 1945 16 নভেম্বর। এবার
এই ইউনেস্কো যখন চালু হলো সেই সময় ইউএনওর চার্টারের 1 নম্বর ধারায় বলা ছিল যে বিশ্বের জাতিপুঞ্জের শান্তি নিরাপত্তা কায়েম রেখে সংশ্লিষ্ট দেশগুলিকে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতির উন্নতি ঘটিয়ে তাদের জাতি ধর্ম লিঙ্গ বর্ণ নির্বিশেষে সমস্ত কিছুর উন্নতি ঘটাতে হবে, বা একভাবে তোমরা বলতে পারো এই সমস্ত কিছু ছিল আমাদের তৈরি হওয়া ইউনেস্কোর কাজ। আচ্ছা, এবার ইউনেস্কোর কাজ তো জানলাম আমরা, ইউনেস্কো কোথার থেকে এলো, সেই ইউএনও শাখা সংগঠন, সেখান থেকে অন্যতম একটি সংগঠন আমাদের ইউনেস্কো। তো এবার ইউনেস্কোর কিছু বিভাগ বা ফিল্ড বা অফিস আছে, কোথায় আছে সেটা আমরা একটু জেনে নিই। প্যারিসে অবস্থিত ইউনেস্কোর মূল কেন্দ্র 5টা বিভাগ রয়েছে, এছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গায় 56টা ফিল্ড অফিস এবং 2টি ইউনেস্কো প্রতিষ্ঠান রয়েছে এবং একটি কেন্দ্র রয়েছে। আচ্ছা চলো, ইউনেস্কোর কাহিনীও শেষ হয়ে গেল। কিন্তু আচ্ছা, তোমরা এবার নিশ্চয়ই বলবে যে দিদি তুমি তখন থেকে ইউএনওর গল্প বললে, ইউনেস্কো হয়ে গেল, তার সদর দপ্তর সব কিছু জেনে ফেললাম, তাহলে এর মাঝে আমাদের ডেলার্স কমিশনটা কোথায় হারিয়ে গেল? ডেলার্স কমিশন হারায়নি, ডেলার্স কমিশন এর সাথেই রিলেট। তো ইউনেস্কো আমাদের তৈরি হয়ে গেল, আমরা ইউনেস্কোর কাজও জানলাম, পারিপার্শ্বিক মানুষের শিক্ষা বিজ্ঞান জাতি ধর্ম সমস্ত কিছু নিয়ে শান্তি কায়েম করে রাখার কাজ হলো আমাদের ইউনেস্কোর। আচ্ছা, তো 1972 সালে আন্তর্জাতিক শিক্ষা কমিশন এডগার ফর্ডের সভাপতিত্বে একটি প্রতিবেদন পেশ হলো। প্রতিবেদনটা পেশ হলো, কি নাম হলো? লার্নিং টু বি নামে একটি প্রতিবেদন পেশ করা হয়। ইউনেস্কো এই প্রতিবেদনকে এবার বাস্তব রূপ দিতে চেষ্টা করে। তার মানে 1972 সালে আন্তর্জাতিক শিক্ষা কমিশন এডগার ফর্ডের সভাপতিত্বে একটি প্রতিবেদন পেশ হয়, যেটার নাম লার্নিং টু বি। যেটার নাম কি ছিল? লার্নিং টু বি। আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, এটি একটি প্রতিবেদন। কত সালে? 1972, আমি যদি ভুল না হই, 1972। তো এবার একটি প্রতিবেদন পেশ হয়ে গেল। এবার ইউনেস্কো চেষ্টা করেছিল যে তার যে সমস্ত মানে কি বলবো নিডসগুলো আছে সেগুলিকে বাস্তব রূপে রূপান্তরিত করার। তো এই এত কিছুর মধ্যে মানে সেই সময়ে তথ্য প্রযুক্তি মানে হিউজ ডেভেলপমেন্ট ঘটাতে শুরু করে এবং এর সাথে সাথে বিশ্বায়নের ফলে মানুষের মধ্যে একটা উদ্বেগ আর পীড়ন অনেকটা বেড়ে যায়। এবার এই মতাবস্থায় ইউনেস্কোর তো এখন কিছু করণীয় নিশ্চয়ই রয়েছে, কারণ মানুষের উদ্বেগ পীড়ন বেড়ে যাচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে ইউনেস্কো 21 শতাব্দীর শিক্ষার জন্য একটি কমিশন গঠন করে। আমি ক্লাসের একদম স্টার্টে বলেছিলাম না, সমাজ যত এগোবে তার সাথে সাথে আমাদের শিক্ষাকে নতুন পথে নতুন রূপে সব সময় তৈরি থাকতে হবে। এই যে দেশে এমন একটা উদ্বেগ পীড়ন সৃষ্টি হয়ে গেল, এই সময়ে দাঁড়িয়ে আমাদের ইউনেস্কোকে তার মানে নিশ্চয়ই শিক্ষার একটা নতুন কি বলবো রেভলিউশন আনার দরকার ছিল। তো সেই সময়ে দাঁড়িয়ে আমাদের ইউনেস্কো এই ডেলার্স কমিশন নামে একটি কমিশন তৈরি করেন। তো যখন কমিশন তৈরি হয়ে গেল তার একটি নিশ্চয়ই চেয়ারম্যানও ছিলেন। তো এই আমাদের ডেলার্স কমিশনের চেয়ারম্যান ছিলেন জেক্স ডেলার। আচ্ছা, লেখার জায়গা তো পাচ্ছি না, তোমরা নোটসে অবভিয়াসলি পেয়ে যাবে। তো 1996-এ এই ডেলার্স কমিশনটি তৈরি হয় এবং কিসের জন্য? 21 শতাব্দীর শিক্ষা সেটাকে একটি নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ডেলার্স কমিশনটি সৃষ্টি হয় এবং এরও একটি শিরোনাম ছিল। এই ডেলার্স কমিশনেরও একটি শিরোনাম ছিল বা একটি প্রতিবেদন হিসেবে সেটাও আত্মপ্রকাশ করে এবং সেটার নাম হয় লার্নিং দ্য ট্রেজার উইদিন। ঠিক আছে, এইটুকু হয়ে গেল আজকে জাস্ট ডেলার কমিশনটা কি। এর পরের দিনের ক্লাসে এই যে ডেলার্স কমিশন, এই যে যেটা শিক্ষাটাকে একটা নতুন রূপটা দেওয়ার জন্যই তো ডেলার্স কমিশন তৈরি হয়েছিল। তো এর পরের দিনের ক্লাসে আমরা এই শিক্ষার যে 4টি স্তম্ভ 4টা বিষয়ের উপর ডিপেন্ড করেছিল, তো সেটা আমরা পরবর্তী দিনের ক্লাসে আলোচনা করব। সেমিস্টার তোমাদের সেকেন্ড সেমিস্টার স্টার্ট হয়ে গেছে, তো আশা করি ক্লাসগুলো দেখো।
আর আমি আবারও এটাই বলবো যে পড়াটাকে জটিল করে নেবে না, কমসে কম আমি যেভাবে আলোচনা করছি সেটাকে অ্যাটলিস্ট গল্পের মতো মনে রাখো। পরীক্ষার হলে নোটস যদিও না মনে পড়ে, কমসে কম আমার গল্পটি তোমার আশা করি মনে থাকবে। চলো, তো নেক্সট দিনে আমরা এই 4টি পিলার্সগুলো কী আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এইটুকুই। ভালো লাগলে তোমরা তোমাদের ফিডব্যাক জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।